হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, হাসিবুর রহমান। হাসিবুর রহমান এসেছেন নবগ্রাম ব্লকের সর্বনগর। হাসিবুরদা, নমস্কার আপনাকে। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। হ্যাঁ, চাষবাস চলছে সব? হ্যাঁ, চাষ চলছে এখন রানিং। হ্যাঁ, সারা বছর ধরে কি করেন আপনি? সারা বছরে আমরা সাধারণত চাষি মানুষ তো, হ্যাঁ, প্রত্যেকটা চাষের সঙ্গে আমাদেরকে যুক্ত থাকতে হয়। এখন ধান কাটামোড়া চলছে। ধান কাটামোড়ার পরে এর আগে বাদাম চাষ করেছি, সে বাদাম চাষটা আছে। তারপরে আবার সরষা দিয়েছি, মিডিলে সরষা চাষও আছে। মিডিলে সরষে দিয়েছেন মানে? সরষে মানে ধান কাটার পরে পরে যেগুলো আচ্ছা আচ্ছা, আগে যেগুলো ছুটান ধান যাকে বলে, সেগুলো কেটে নিয়ে আমরা সরষা ফেলে দিয়েছি। আচ্ছা, একটা জমিতে সরষা ফেলেছি, আর একটাতে বাদাম চাষ করেছি, আর একটাই আবার ধান আছেই, এখনো আছে ধান, যেটা সিএম ধান বলছে সেটাও আছে। সেটাও আছে, সব রকম। তো এখন কি আছে জমিতে? এখন বাদাম চাষ আছে। বাদাম কতটা জমিতে লাগিয়েছেন? 10 কাঠা জমিতে আছে। 10 কাঠা। এটা কি করেন প্রত্যেক বছর? বাদাম চাষ আমি বরাবর করছি, বলতে 21 সাল থেকে আমাদের এটা চলছে। মানে যেদিন থেকে আমাদের এই কৃষি বিজ্ঞান কেন্দ্র, সারগাছি কৃষি বিজ্ঞান কেন্দ্র যেদিন থেকে আমরা সাপোর্ট পাচ্ছি, তখন থেকে আমরা এই চাষটা আমি নিজে করছি, প্লাস আমার এলাকায় ব্যাপক চাষ করছি। একটা বলাসপুর গ্রাম বলে একটা আছে, সমস্ত এসসি গ্রাম, ওদের ওখানে ম্যাক্সিমাম আমি 2-4 কাঠা করে প্রায় লোককে করাচ্ছি। মানে আস্তে আস্তে এটা কি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। হয়তো অনেকে বলে যে বাদাম চাষটা আমাদের চাষ নয়, এই চাষটা বাইরের চাষ। এটা ভুল কথা। আমরা এই চাষটা যদি ঠিক মতো চাষ করতে পারি, তা চাষ সব জায়গাতেই হবে। এই বাদাম চাষে আমরা যেভাবে চাষটা করছি, এই চাষে এমন কিছু রাসায়নিক সার লাগে না। হ্যাঁ, কি জাতের বাদাম করেন? বাদাম আমাদেরকে এখানে যেটা আমরা করছি 2 রকম আছে। একটা দেশি যেটা বলছি আমরা, যেটা লাল ছোট ছোট বাদাম, একটা লম্বা একটা বাদাম হয়, একটা লম্বা একটা লাল। তো আমরা যেটা এখানে করছি, যেটা উচ্চ ফলনশীল, সেই বাদামটা আমরা করছি। আচ্ছা, মানে ফলনটা ভালো হয়? ফলনটা ভালো হয়। কোন সময় লাগিয়েছেন বাদামটা? আমি আজ থেকে 1 মাস আগে, ঠিক অক্টোবরের দিকে বাদামটা লাগিয়েছি। আচ্ছা, অক্টোবরের দিকে বাদামটা লাগিয়েছি। গাছ এখন অন্তত 1 ফুটের একটু উপর, এই 1.5 ফুট মতো, ছুঁই 1.5 ফুট এইরকম হয়েছে। কতদিনের ফসল এটা? এইটা 100 দিন 110 দিন এরকম লাগবে, ফসল লেগে যাবে। আচ্ছা, তো এর জন্য তো জমি তৈরি করতে হয়। হ্যাঁ, কিভাবে জমিটা প্রথমে আমরা যে জমিতে বাদাম চাষ করব, সেই জমিটাকে প্রথমত তার পরিচর্যা, জমিটাকে চাষ দিয়ে নিয়ে, আমাদের ওখানে হ্যান্ড ট্রাক্টর দিয়ে আমরা বেশিরভাগ চাষটা করি। মানে কেন, ওই বড় ট্রাক্টর থেকে হ্যান্ড ট্রাক্টরে মাটিগুলো টুকরো টুকরো করে দেয় বেশি। হ্যান্ড ট্রাক্টরে আমরা দিয়ে চাষ করি। চাষ করার পর আমরা বেশিরভাগই ওই একটু জৈব সার দেওয়ার একটু চিন্তা ভাবনা করি। জৈব সারটা প্রথমে আমরা দিয়ে দিলাম। জমি তৈরি করছেন? হ্যাঁ, জৈব সারটা দিয়ে দিলাম। তারপরে আমরা ওই জমিতে একটা চাষ দেওয়ার পর, জৈব সারটা দেওয়ার পর আমরা ছিঁচে দিয়ে, ঠিক জমিটাকে সেচ দেওয়ার পর, যে যখন আমাদের এই বাতালটা হবে, যখন আমাদের বতর যাকে বলছে আমরা, যেটা হবে, তখন আমরা জমিটাকে বেয়ে নিয়ে, ঠিক আলু লাগার মতো যেভাবে মাটিটা ঝুরঝুরে হয়, সেইভাবে মাটিটা আমরা ঝুরঝুরে করি। তারপরে ওর লাগার পদ্ধতিটা হচ্ছে, আমরা 1 মুষ্টি, মানে একটা হাত, আমাদের যে 19 ইঞ্চি হাত, মোটামুটি ওই 16 ইঞ্চির মাথায় একটা পাটাল, তারপর একটা কোদাল বা যে পাসনা থাকে না, ওইটা ভরার মতো একটা মিডিলে ফাঁক রাখতে হবে। তাহলে ওই মাটিটা তুলে ওদিকে একবার, এদিকে একবার,
ঠিক যেন আলু লাগাই বা কচু লাগাই এই ধরনেরই তার মানে ভেলি করছেন মোদ্দা কথায়, এই ধরনের এক কথায় ভেলি তৈরি করতে। ভেলি তৈরি করতে হয়। আচ্ছা আচ্ছা, ভেলিটা আগে তৈরি করেন না বাদামটা না, লাগানোর পরে? বাদামটা লাগার পর আমরা এটা করি। আচ্ছা, গাছ বেরোনোর পরে করেন না গাছ বেরোনোর আগে? গাছ বেরোনোর আগে। আচ্ছা, বাদামটা তার মানে আমরা পুঁতে দিলাম। 16 ইঞ্চি পর পর আপনি বাদামগুলোকে কি দিয়ে চলে যান না ওটা? বাদামটাকে একটা একটা করে পুঁতে দিই। আচ্ছা, তারপরে মাটি এটা দুটো পদ্ধতিতে হয়। হ্যাঁ, একটা হাতে হয়, আবার একটা মেশিন দিয়ে হয়। আমরা মেশিনটা এই মুহূর্তে ব্যবহার করছি না, কারণ আমরা হয়তো লাগাচ্ছি কেউ 10 কাঠা, কেউ 1 বিঘা, কেউ 5 কাঠা, এইরকম আমরা লাগাচ্ছি। মানে আমাদের দিকে এই বাদামটা যাতে অন্যান্য জেলা বা অন্যান্য রাজ্যে যেভাবে চাষ হচ্ছে সেই চাষটা আমাদের এই দিকে যাতে ব্যাপক আমরা যাতে করতে পারি এবং এইখানে একটা মার্কেট তৈরি করতে পারি, তার জন্য এই বাদামটা প্রথম আমরা স্টার্ট এখানে আমরা করছি। তো তাতে যে রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, শতকে 1 মণ হয়েছে। শতকে। আচ্ছা, তাহলে আমরা এই বাদামে আমার যে 10 কাঠা আছে এখান থেকে আমি অন্তত কমসে কম 8 কুইন্টাল বাদাম আমি এখান থেকে পাবেন না। এই যে লাগানোর যে কথাটা বলছেন, লাগানো বাদামগুলো একটু পুঁতে পুঁতে দিলেন, দিয়ে তারপরে 2 দিক থেকে মাটি দিলাম, দিয়ে 2 দিক থেকে মাটি দিয়ে দিলেন। হ্যাঁ, পুঁতে দেওয়ার পর যদি পারি, যদি সম্ভব হয় তো একটু জল, ওই যে খালে খালে একটু জল দেওয়া করাই। আর যদি সম্ভব না হয় তাহলে যদি দেখি যে হবে না, তখন আমরা ওই মানে ডিপের পাম্প দিয়ে আমরা জল ছেঁচে দিন, জমিতে জল দিয়ে দিন। তো এই যে বাদামটা লাগাচ্ছেন, এটা কি শোধন করে লাগান বাদামটা? অবশ্যই শোধন করে। বাদামটা আমাদেরকে মানে যেটা খোল সহ বাদাম দিল, সেই বাদামগুলোকে আমরা আস্তে 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 আমাদের যে বাড়িতে শ্রমিক বা ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে দিয়ে এগুলো আমরা ছাড়িয়ে নিই। আবার কোনো সময় সরবরাহ হয় ছাড়া বাদাম দেয়। আচ্ছা, কিন্তু আমরা স্যারদেরকে বলেছি যে ছাড়া বাদামটা দিলে এই বাদামটা অনেক নষ্ট হয়ে যাচ্ছে, তা আমরা ঠোল দেওয়া বাদামগুলো এইগুলো নিয়ে আমরা বাড়িতে আমাদেরকে যে শোধন মানে এটা দেওয়া হয় সেটা করার জন্য ওটা আমরা দিই। মানে দিয়ে কি, আচ্ছা, এটা কি ভিজিয়ে লাগাতে হয় না আপনি এমনি শুকনোই লাগিয়ে দিচ্ছেন? শুকনো লাগাই। আচ্ছা, ওটাকে শোধন করে নিলেন, দিয়ে তারপরে লাগিয়ে দিন। কতদিন পর গাছটা বেরোয়? গাছটা বেরোবে আমরা যখন ছিঁচে দিলাম, সেচ দেওয়ার পর 5 থেকে 7 দিনের মধ্যে আমরা দেখবো তো পকতে শুরু করেছে, মানে অঙ্কুরিত হয়ে গেছে। আচ্ছা, তো আবার এমন সময় আছে যে আমরা ওইগুলো বাদামগুলো যে ছাড়াবো না, ঠোলটা লাগিয়ে দিই। সেখানে তো দুটো তিনটেও তো বাদাম থাকে, একটা 2-3টো বাদাম যখন থাকে তো ওগুলোকে একটু ভেঙে নিতে হয়। আচ্ছা, ভেঙে নিয়ে একটা করে নিতে হয়। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা বাদামে কি গাছ বেরোয় বা এবারে প্রত্যেকটা বাদামে গাছ বেরোয় না। যখন এক একটা বাদাম নষ্ট হয়ে যায়, হাতের মধ্যে আমরা 2টো বাদাম দিই, হাতের মধ্যে 19 ইঞ্চি মাথার মধ্যে, ওই মাথায় একটা এই মাথায় একটা, মিডিলে যে গ্যাপ, অনেকে বলবে যে এতখানি গ্যাপ, ওই গ্যাপটা আমাদেরকে রাখতে হবে। ঝাড় হবে, একটা ঝাড় হওয়ার ব্যাপার আছে। ইন কেস সেই জায়গা থেকে আরেকটা বাদাম মারা গেল, তাহলে একটা হয়ে গেল, তখন ওইখান থেকে যে ঝাড়টা বড় লম্বা হবে, সে একটু মাটিকে তার লম্বালম্বি করে মাটিটিকে একটু খুঁড়ে নিয়ে গাছটাকে আমরা শার্ট করে ফেলে দিই, মাটিটা চাপা দিয়ে দিব, তখন সেখান থেকে আবার ফুটে গাছ বেরোবে। আচ্ছা, মানে ওই গাছের থেকে আবার ওই গাছ থেকে আবার গাছ বেরোবে। আমি প্র্যাকটিক্যাল বলছি, আমি প্র্যাকটিক্যাল চাষ করছি। আচ্ছা, আমি কারো শোনা কথা নয়, আমি বাস্তব কথা বলছি। শিকড় গজিয়ে যাবে, একদম শিকড় গজিয়ে যাবে, সেখানে আবার একদম ভুরি ভুরি গাছ বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা, মানে কোনো জায়গায় এটা একটা সুবিধে যে আবার নতুন করে লাগাতে। এটা স্যার লাভজনক ফসল। হয়তো অনেকে আমরা এই এলাকায় গুরুত্ব দিচ্ছি না, অনেকে ধান চাষ, সর্ষে বা অন্যান্য চাষ নিয়ে আমরা ব্যস্ত আছি। এই চাষটা খুব লাভজনক ফসল আমরা দেখছি। এর সময় কোনটা? এর সময় 2টো সময় হয়, একটা শীতকালীন এখন রানিং চলছে, আর একটা সরষা তুলে নেওয়ার পর গ্রীষ্মকালীন। এবার মানুষ যখন বেছে নিবে আমি কোন সময় করব, তবে এটা গ্রীষ্মকালীনটা একটু ভালো হয়, বেশি গ্রীষ্মকালীনটা ভালো হয় শীতকালের থেকে। গ্রীষ্মকালে হলো কেন ভালো হয়, মানে গ্রীষ্মকালীনের যে জমিগুলো, কালীনের যে কোনো ফসল বলুন, যে কোনো জিনিস বলুন, মানে বাড়ন্ত কম। এটা তো শীতকালে খুব একটা নয়,
তো যাই হোক বাড়বাড়ন্তটা একটু কম বারবারন্ত হয়। একটু কম। এখনো আমার এই ফসলটা যেটা লাগিয়েছি সেটা এখনো 2 মাস সময় লাগবে, তাহলে একদম পৌষ মাস ভরপুর চলে যাচ্ছে। এবার এইটার থেকে যদি পরবর্তীতে যখন আমি লাগাবো, যখন সরষে তুলে ওঠার পর, তখন আমার গরমের আঁচটা চলে আসবে অলরেডি, তখন গরমের সময়তে ওই সুবিধাটা, আচ্ছা। ওই সুবিধাটা। আর এই যে চাষের সময় রাসায়নিক সার না জৈব সার এই ব্যবহার করে? চাষে সামান্যতম জোড়া লাগে, সামান্য। আচ্ছা। এইটাতে বেশিরভাগই লাগে আমরা জৈব সার দিয়ে করি, আর ওই সামান্য আমরা 10-26, অন্য কোনো জোড়া দিতে হবে না। ওই কাঠাতে 250 গ্রাম করে দিলেই হবে। কাঠাতে 250 গ্রাম? কাঠাতে 250 গ্রাম। মানে খুব যদি কম। বেশি জোড়া দিলে স্যার অসুবিধা এটা, মানে বেশি গাছ জোড়া বড় খাবেই হয়ে যাবে না। তো ফল হবে না হ্যাঁ। ঠিক মতন, মানে গাছের গাছটা জোরটা একদম বেশি, শুধু ভোগান হয়ে যাবে, ফসলের দিকে নাই, ফসল হবে না। ফসল হবে না। আচ্ছা। এটাতে বেশি জোড়া লাগে না। তো মোটের মধ্যে। ওটা কি চাপান সার হিসাবে ব্যবহার করেন, যে সারটা ব্যবহার করেন? হ্যাঁ, যেটা রাসায়নিক? দিই সেটা চাপান হিসেবে দিই আমরা পরে? পরে। আচ্ছা। পরে আর কি ধরনের রোগ পোকা হয়? রোগ পোকার আক্রমণটা কি রোগ ধরনের? পোকার আক্রমণ একমাত্র দেখা যায় যে এর বীজটাকে অনেককে আক্রমণ করে। বাদামটা তো মিষ্টি, পোকামাকড়ে আক্রমণ করে। তখন আমরা প্রথমে যেটা আপনার বীজটা আমাদের অফিস লাগাচ্ছেন। থেকে বীজ শোধন যেটা আমরা দিই, সেটাতে আক্রমণ দূরে থাকে। তারপরে যখন আমার গাছটা বেরিয়ে যায়, 1-1.5 ফুট 2 ফুট যখন গাছটা হয়, তখন একবার চেষ্টা হয় ওই পাতার মধ্যে কিছুটা হলদে হয়ে গেল, কিছুটা হয়তো পাতা ওই কালো ধরনের হয়ে গেল, তখন আমরা সঙ্গে সঙ্গে অফিসে রিপোর্ট করি। সারগাছি রামকৃষ্ণ মিশন আছে আমাদের এখানে, তখন আমরা ধানগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রে বলি, স্যার আমাদের ফসলে এই অসুখ দেখা দিচ্ছে। ওনারা তখন আমাদেরকে ডিরেকশন দেয় দিয়ে। যে আপনি এই ওষুধটা ইউজ করেন, ব্যবহার করেন, ওটা ক্লিয়ার হয়ে যাবে। তখন আমরা ওইখান থেকে ওই ওষুধটাই কিনে নিয়ে এসে আমরা স্প্রে করি, একদম থাকে ঠিক হয়ে যায়, ভালো হয়। হ্যাঁ, সুন্দর হয়ে যায়, অসুবিধা নেই। সেচ কতগুলো লাগে? গ্রীষ্মকালে তো মনে হয় গ্রীষ্মকালে একটু সেচটা বেশি লাগে। হ্যাঁ, এখন ওই 2 থেকে 3টা। আচ্ছা, লাগানোর সময় বাদামটা ধরুন একটু তো মিষ্টি, পোকামাকড়ে পোকামাকড়ের আক্রমণের দেয় না? জন্যই আগে আমরা একটা কিছু ব্যবহার করে স্প্রে, ওই যে আমাদেরকে শোধন, মাটিতে। হ্যাঁ, ওই শোধন যেটা আমরা করি, সেটা আমরা ওই এর সঙ্গে বাদামের সঙ্গে লাগানোর সময় পাইল করে আমরা ও দিয়ে দেন। মাখিয়ে দিই। একটা কীটনাশক একটা কীটনাশক আমাদেরকে অফিস থেকে দেওয়া হয়, যে এটা আপনারা বাদামের সঙ্গে দিবেন। আমরা তাহলে তখন ওইটা পোকায় কেটে দেবে না পোকায় বা কেটে খাবে ব্যবহার না। করবে, তখন আমরা ওইটা দিই। বাদামটা অন্যান্য চাষ যেমন আমরা করি লাভজনক, হয়তো মানুষ যদি এটা যদি একটু পেশা হিসাবে বা এটা যদি চাষ হিসাবে না, সে তো করে, ভেবে নেয়, অনেকেই করে, কিন্তু ব্যাপক হারে আমাদের ব্যাপক জেলায় হারে হয়তো হয় না। করছে না। হ্যাঁ, তো মানুষ হয়তো ভয় করছে যে এই চাষটা হবে কিনা। কিন্তু আমি বলবো, আমি একজন ফার্মার হিসেবে বলবো, এই চাষ আমি নিজে করে এটা দেখছি, এই চাষ লাভজনক ব্যবসা। তো ফলন তো বললেন, তো কত হয় যে ফলনটা? শতকে 1 মণ, শতকে 1 মণ, তার মানে 40 কিলো। শতকে 40 কিলো, শতকে 40 কিলো। তাহলে 17 শতক সমান 1 বিঘা। তাহলে 17 মণ 10 কাঠাতে, সেটা ভালো হলে, ভালো হলে। আচ্ছা, যদি কারো কম হয়, একটু কম হয়, তাহলে ওখানে হবে 12 মণ। তাহলে 12 মণ, একটু আমরা 12 মণ হিসাব করতে হবে এখানে। আমরা এখানে যখন বিক্রি করব ওই বাদামটা, তখন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, ধানগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র, ওনারা স্যাররা আমাদেরকে বলেছেন যে পার কিলো আপনাদের কাছ থেকে আমরা 100 টাকা করে কিনে নেব। আচ্ছা, পার কিলো। আপনি চিন্তা করুন, 12 মণ হলো, তাহলে 12 মণ 10 কাঠা জমিতে যদি হয়, তাহলে 12 মণ যদি হয়, তাহলে 100 টাকা কিলো আমাদের হলে অনেক, এখানে অনেক টাকা হয়ে যাচ্ছে। খরচ তো খুব একটা নাই, খুব একটা বেশি নয়, হয়তো 3 থেকে 4টা সেচ, আর যে জোড়ার পরিমাণ বললাম ও তো সামান্যতম। জোড়ার বাদাম কিনতে যেটুকু খরচ, হ্যাঁ, যেটুকু খরচ। এবং আরেকটা খুব ভালো দিক, এই বাদামের গাছটা যখন থাকবে, ছাগল বা গরু বলি, এগুলো কিন্তু খেতে চাইবে না। আচ্ছা, কেন খেতে চাইবে না? মানে এইটা কাঁচা অবস্থায় কোনো বাদাম তুলে কেউ খাবে না, মানে এটা একদম বিষাক্ত, ওই কাঁচা অবস্থায় বিষাক্ত হয়ে থাকে। আচ্ছা, যতক্ষণ না এই বাদামটা পূর্ণাঙ্গ হবে, ততক্ষণ কিন্তু বিষাক্ত হয়ে থাকবে। আচ্ছা, কেউ খেতে পারবে না, খেলেই একদম মুখটাকে অ্যাস্টা ফ্যাস্টা করে, মানে কি যেন খেলাম, একদম মুখটা খারাপ হয়ে গেল এরকম। একবার মুখে পড়ে, সে দ্বিতীয়বার আর খাবে না। ছাগলও তাই,
যদি কোনো রকম গাছটাকে একদম মুখে ভরে, একদম মুখটা খারাপ হয়ে যাবে, ফেলে দেবে, আর ওখানকে যাবে না। খুব ভালো দিক যে আমি বাদাম লাগাবো যে আমাকে ঘেরে ঘুরে করতে হবে এমন কোনো কথা নয়। যদি মনে করি আমি খোলা জমিতে করব, অবশ্যই হবে। যদি আমি ঘেরতে পারি তো ভালো কথা, বহুত আচ্ছা, আমার অন্যান্য খিঁচে মেরে যাওয়ার থেকে অনেকটা সেফ থাকবে। কিন্তু আমি দেখেছি এই বাদামটা নষ্ট খুব কম হয়। তার মানে বাদাম চাষ একটা লাভজনক, বাদাম অন্যান্য চাষের লাভজনক। মতো। আমরা নতুন চাষ করে দেখলাম, এতদিন লাগাতাম না, আমরা বাইরে বাইরে চাষটা শুনেছি। হ্যাঁ, এখানে আর বাদাম যে বিক্রি করেন সেটা কাঁচাই বিক্রি করে দেন না একটু শুকিয়ে? বাদামটাকে গাছ ওখান থেকে তোলার পর বাদামটাকে ধুয়ে নিতে হয়। আচ্ছা, মানে যদি কাদা বালি টালি এটা ওটা লেগে থাকে, ধুয়ে নেওয়ার পর তারপর ত্রিপল ফেলে ছাদের উপরে আমরা এটাকে শুকাই। আচ্ছা, শুকার পরে এবার স্যারদের সঙ্গে হয় কথা, আমাদের চুক্তি হয় যে আপনারা কবে আসবেন। আমি বলে রোদ খাইয়েছেন তো? হ্যাঁ, আমরা 4-5টা রোদ খাইয়েছি, এবারে বাদামটাকে শুকিয়েছি। শুকানোর পর ওনারা তখন নিয়ে যায় আমাদের কাছ থেকে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা হাসিবুর রহমানের যে বাদাম চাষ সেই সম্পর্কে আমরা কথা শুনলাম, এবং বাদাম চাষ যে একটা লাভজনক চাষ সেটাও আমরা শুনলাম। কোনো কৃষক বন্ধু যদি উৎসাহী হন বাদাম চাষ করতে, একবার করে দেখতে পারেন কেমন লাভ হচ্ছে। আর খরচ তো কম, এবং বাদামের একটা চাহিদাও আছে সব জায়গায়। হাসিবুর, আপনার যে বাদাম চাষ সেই সম্পর্কে আমরা শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সকলকে নমস্কার। যখন স্বপ্ন মাটিতে বিলীন হয়, তখন আমাদের ভাগ্যের রেখা বদলাতে শুরু করে। সেই বদলের ফসলই আমাদের দুহাত ভরিয়ে দেয়। যে পরিশ্রমের ফসল আমাদের মহিলা কৃষকরা উৎপাদন করে, এটা আমাদের জীবন ও ভবিষ্যৎকে গঠন করা আমাদের জন্মদাত্রী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মহিলারা নতুনভাবে পরিচিত হয়েছেন। কৃষিক্ষেত্রে মহিলাদের অংশীদারি বাড়াবার জন্য যোজনা ও কার্যক্রম তৈরি করেছেন। তাতে মহিলারা আরও বেশি করে আত্মনির্ভরশীল হচ্ছেন, আর আর্থিক দিক থেকেও আত্মনির্ভরশীল হচ্ছেন। মহিলা বিকাশ এবং আত্মনির্ভরশীল কোনো যোজনাই হোক বা কিংবা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে পাওয়া কোনো প্রশিক্ষণ মহিলাদের আত্মবিশ্বাস গড়ে তুলেছেন এবং তাদের স্বপ্নকে সাফল্যের ডানা মেলে ধরার সুযোগ করে দিয়েছেন। আজ মহিলারা শুধু কৃষিকার্যেই নয়, বরং বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা থেকে শুরু করে নমো ড্রোন দিদি যোজনা পর্যন্ত একটি ক্রান্তিকারী পদক্ষেপ এনে দিয়েছে। মাননীয় শিবরাজ সিং চৌহানজি বলেছেন, আজকাল মহিলারা জেট বিমানও ওড়াচ্ছেন, ফাইটার প্লেন ও ড্রোনও ওড়াচ্ছেন। বিকাশ এবং প্রগতির দিকে আরও এগিয়ে যাচ্ছেন। মহিলা স্বয়ং সহায়তা সমূহের মহিলারা এফপিওর সাহায্যে কৃষিক্ষেত্রে বিভিন্ন নতুন দিক তুলে ধরেছেন। এখন মহিলারা কেবল একই ধরনের ফসল উৎপাদনে সীমাবদ্ধ নেই। বিভিন্ন বাগানজাত চাষ থেকে শুরু করে মাছ চাষ এবং বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণের উদ্যোগের সাথে যারা যুক্ত হচ্ছেন, তারা মহত্বের সাথে বিভিন্ন ভূমিকা পালন করে চলেছেন। প্রধানমন্ত্রী কিষাণ মান ধান এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পরিবারে আর্থিক সুরক্ষা প্রদান করে। যেমন পিএম কিষাণ যোজনায় 24% থেকে বেশি লভ্যার্থী মহিলা কৃষক, দীনদয়াল অন্তর্দয় যোজনা, মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনায় অন্তর্গত মহিলারা ভবিষ্যতের নতুন স্বপ্ন বোনা শুরু করে দিয়েছে। কৃষি সখী রূপে এই মহিলারা শুধুমাত্র প্রাকৃতিকভাবে চাষ করেছেন তাই নয়, নিজের সমস্ত দক্ষতাকে ভীষণভাবে কাজে লাগিয়ে নিজের গ্রামের রোল মডেল হয়ে দাঁড়িয়েছেন। কৃষি বন্ধু আমাদের বন্ধুর মতোই গ্রামে গ্রামে এসে আমাদেরকে কৃষিকাজ সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। কৃষি পরিকাঠামো তহবিলের মতো মহিলাদের ফসল কাটার পরে ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করছেন, যাতে তারা মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণের সাহায্যে তাদের উদ্যোগকে সফল করতে পারে। এআইএফ এর মোট প্রকল্পের 22% মহিলা উদ্যোক্তাদের দ্বারা বাস্তবায়িত হয়েছে। আজ সারা দেশে নারীরা সূর্যের তেজে জ্বলছে এবং তিনি তার স্টার্টআপের মাধ্যমে দেশের অর্থনীতিকে একটি নতুন দিক নির্দেশনাও দিচ্ছেন। ICAR, CIWR সংস্থাগুলি তাদের নতুন প্রযুক্তি ব্যবহার করতে অনুপ্রাণিত করেছে, যার কারণে তিনি পরিবারের আয়ু ও জীবিকা বাড়াতে সফল হচ্ছে।
এটা শুধু যোজনার কথাই নয়, এটা সেই কোটি নারীর গল্প যিনি স্বনির্ভরতার স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবায়িত করেছিলেন। মহিলা সুবিধাভোগীদের কথা মাথায় রেখে এই ধরনের অনেক প্রকল্প শুরু হয়েছে, যেখানে নারীদের জন্য বাজেটের ন্যূনতম 30% রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও সরকারি সহযোগিতায় এইসব নারীরা আমাদের এবং দেশের ভাগ্যেরও পরিবর্তন করছে এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের চিত্র তুলে ধরেন ও সমৃদ্ধ ভারতের ছবি তুলে ধরেছে। নারীর ক্ষমতায়ন হলে সমাজ ক্ষমতায়িত হয়, আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি। আসুন একসাথে এই পরিবর্তনের অংশীদার হই, আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। কিবারে কুদরতি খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা। কিবারে কুদরতি খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা। খবর জানতে নয় নিরালা, নিরে খিরে আছে জ্যোতি। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। ছনি মনি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে। ছনি মনি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে। 3 সময় 3 যোগে ধরে যে জানে সে মহারথী। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। থাকতে বাতি উজ্জ্বলাময়, দেখতে যার বাসনা হৃদয়। থাকতে বাতি উজ্জ্বলাময়, দেখতে যার বাসনা হৃদয়। লালন কয় কখন কোন সময় অন্ধকার হবে বসতি। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত আছি বহরমপুর ব্লকের আবদারপাড়া গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা এখন দাঁড়িয়ে আছি একটা পটল খেতে। আর এই পটল যিনি লাগিয়েছেন, যিনি এই জমির মালিক, তার এখন আমরা মুখোমুখি রয়েছি। সামনে পটল তুলছে আরও 2জন মহিলা রয়েছেন সঙ্গে, যারা পটল তুলছেন। আপনারা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন, পটল তোলার আওয়াজ পাচ্ছেন। আসুন একটু পরিচয় করি যার জমি। আপনার নাম? নিয়ামত শেখ। নিয়ামত শেখ। বয়স কত আপনার? 65-66 বছর বয়স। তো এই বয়সেও তো এখনো জমিতে কাজ করে যাচ্ছেন? জমি যতদিন চাষি, চাষ ছাড়া তো আর কিছু নাই। এই চাষবাসের ওপরই আপনার কি সংসার নির্ভর নাকি? চাষের উপর নির্ভর। তো এই যে পটল ক্ষেতটা আমরা দেখছি, এই পটল ক্ষেতটা মানে কতটা জমি? 1 বিঘা জমি। 1 বিঘে। তো এই যে পটল মাচার ওপরে পটল রয়েছে, তো এটা কত দিনের পটল? এটা গত 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল? হ্যাঁ, গত কাতি মাসে লাগিয়েছি। এই তো কাতি মাস। তো 1 বছর তো বেশ ভালোই পটল, এখনো তো যা দেখছি তো বেশ ভালো পটল রয়েছে। তখন ওই খরার সময়তে তো গাছ হয়নি, তখন পটলও হয়নি। আচ্ছা। নিয়ে এসে ওই খরা তো তখন এত ছাঁচ দিয়েও হয়নি। এতদিনে এই বর্ষার মানে জল পেয়ে গাছ হয়েছে, গাছ হয়েছে। এরকম গাছ যদি চৈত বৈশাখ মাসে পাওয়া যেত তাহলে তো ভালো ফলন পাওয়া যেত। এখন পটলের কেমন দাম?
এখন 15, 16, 18 কমে গেছে দাম ইলিশে। কেমন ফলন হচ্ছে কেমন এখন? এখন ফলন আর এখন হবে না, শীত পড়ে গেছে না, এখন পটলের ফলন সব থেকে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ মাস পর্যন্ত, এই কাতি মাস পর্যন্ত। এইদিকে কাতি মাসের শেষ আধা আধি থেকে অঘ্রাণ মাস পর্যন্ত, তখন আর ফুল তেমন হয় না, ফলনও তেমন হয় না। তো এই গাছটা এখন থেকেই যাবে নাকি? না, এই যে সামনে কেটে আগে- ফেলে হ্যাঁ, দেবেন অঘ্রাণ নাকি? মাসের শেষের দিকে কেটে ফেলে দেবে একবারে, গুঁড়া থেকে আবার কেটে আবার নতুন করে নতুন আবার করে আবার লাগাবেন। এই কিন্তু গুঁড়া গাছ থেকে তো- আছে। গাছ তো খুবই ভালো হয়ে আছে এখন দেখছি। জোর, এই যে তখন জোর দিয়েছে না, এখন যে এখন হ্যাঁ। খালি জোর তুলছে, কিন্তু আর মাল হবে না এখন। হ্যাঁ। তো এখন হ্যাঁ। এখন কেমন ফলন হচ্ছে? এখন মোটামুটি হয়ে চলেছে। কতদিন অন্তর তুলছেন ফল? এখন পটলে 7 দিন, 7 দিনে কতটা উঠছে? তাই 1/2 কুইন্টাল হয়। 1/2 কুইন্টাল, মানে গোটা জমির? হ্যাঁ, গোটা জমি। কিন্তু এই জমিটা এই যদি এখন যে এরকম এরকম যদি আষাঢ় মাসের দিকে থাকতো, হ্যাঁ, তা 2-2.5 কুইন্টাল করে হতো। 2-2.5 কুইন্টাল করে হতো। হ্যাঁ, আষাঢ় মাসের দিকে হতো, হুম, জ্যৈষ্ঠ হুম, আষাঢ়ের দিকে হলে। তো এই পটল ক্ষেতের চারিপাশেও তো দেখছি কলা কলা গাছ গাছ আছে, লাগিয়েছেন। হ্যাঁ, চারিদিকে কলা গাছ আছে। তো কলা গাছে- এখান থেকেও তো কিছু হ্যাঁ, আয় হয়, হয়। এই পটলে থেকে কলাতে ওদিকে আয় ভালো হয়। কি কি কাঁচকলা না পাকা কলা? না, ওটা হলো দেশি কলা বলা হয় ওটাকে, যেটা হ্যাঁ। আমরা ওই শহরে এইসব মানে কি এই কি কলা বলে। ছোট কলা নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওটাকে আমাদের দেশি কলা বলি আমরা আচ্ছা। দেশে। বর্তমান হ্যাঁ, বা বর্তমানে আছে, বর্তমান সিঙ্গাপুরি নাকি? সিঙ্গাপুরি নাই, আচ্ছা বর্তমানেও আছে। বর্তমানে ওই যে পড়ে চাপা কলা না, ওই যে বর্তমানে কলা পড়েছে ওই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মোচা তো হ্যাঁ, দেখছি প্রচুর গাছে মোচাও হ্যাঁ, পড়ে আছে। হ্যাঁ, এটা এসে। হুম। অত হয় পয়সা যে এই গাছ তুলে আবার আবার এখানেই কি আপনি হ্যাঁ, আবার পটল এখানে, লাগাবেন? হ্যাঁ, আবার চাষ করে জমিতে হুম। পটল লাগানো আছে, এই গুঁড়াই থাকবে। হুম। মানে ও, বাগান এই টাগানে- গোড়াই থাকবে। হ্যাঁ, এই গুঁড়াই থাকবে। এই হ্যাঁ। পটলে এই বাহানগুলোকে কেটে সে জড়ো করে ফেলে দিয়ে আবার চাষ করে, নতুন করে চাষ দিয়ে যে গুঁড়াতে লাগানো আছে, সে গুঁড়াই থাকবে। থাকবে যে হ্যাঁ। আবার কবে আবার এটা আবার ফলন নিয়ে হবে? আসবো, আবার যে ধরুন এবার লাগিয়ে দেবো, তো এই অঘ্রাণ মাসের শেষের দিকে কেটে দেবো, হুম। তারপর মাঘ মাসের দিকে আবার বাহান দিতে শুরু, ফাল্গুন চৈত মাস থেকে আবার মাল পেতে শুরু করবো তখন এসে। সামনের বছর ফলন। হ্যাঁ, যদি বর্ষা ভালো হয়, হুম। ধরুন ওই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কিংবা বৈশাখ মাসের থেকে যদি এদিকে বর্ষা ভালো হয়, তো রোগ পোকার তো আক্রমণ কিছু হয়নি ও না? চরম আক্রমণ, ও হ্যাঁ। বলেন না। এখানে প্রতি সপ্তাহে অন্তত 600-700 টাকার বিষ প্রয়োগ লাগে। তাই? হ্যাঁ, লিয়েছে তো এই যে একটা বিষ, হ্যাঁ। 100 গ্রাম বিষ লাগে। 100 গ্রাম বিষ কত? হুম। 300-350-400 টাকা দাম। হুম। তার মধ্যে এক বিষ লাই যত রকমের পোকা, তো তত এই যে- রকমের বিষ। তো এই যে আমরা গাছে যে আছে এত এই সুন্দর হয়ে, বীজ সমেত পটল যে খাচ্ছি, এর পটলে ক্ষতি নেই? না, না, হতে না, মানে খুব কড়া পারে না, বিষ নয় তো? না, না, এগুলাতে আছে, এগুলাতে সবজিরই ফসল বিষগুলা। হুম। এই বিষে মানে কিছু হয় না, পোকাটাই মরে। এটা তো খালি পোকাতেই পড়ে, এর পটলে কোনো ক্ষতি হয় না, যে সব বিষ দেওয়া যায় না। হুম। সব অনেক ভিটামিন বিষ আছে, হুম। এই যে গাছগুলোকে ভালো করার জন্য ভিটামিন বিষ আছে। তো এই এগুলো যে- পটল তুলে এই জমিতে আবার পটলই করবে? হ্যাঁ, পটল এমনি টোটাল জমি কতটা আপনার? এই 1 বিঘা জমি, ওগুলো দেখলি এসে আর অন্য কোথাও নেই জমি? জমি আর কোথাও নেই। এই 1 বিঘা জমির উপরে আপনার সব চাষবাস নাকি? হ্যাঁ, দেশ। এতেই তো সংসার চলে নাকি, না হ্যাঁ, আর কিছু সংসার করেন? আর করতে হয়, অন্য কিছু অন্য কিছু করতে হ্যাঁ, হয়? অন্য কিছু করতে হয়। 1 বিঘা জমিতে হয়, চলে সংসার, তা চলবে না, অন্য কিছু করতে হয় দেশে। বেশ, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা এই যে পটল খেতে দাঁড়িয়ে পটল চাষের যে অভিজ্ঞতার কথা আমরা শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।